আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় বাড়ছে মৃত্যু, কমছে শনাক্ত। ফাইজারের টিকার প্রথম চালান আসবে রবিবার। $10 দরে কেনা হবে 1.5 কোটি চাইনিজ ডোজ। ইয়াসের প্রভাবে তলিয়ে যাওয়া উপকূলে মানবেতর জীবন। ফরিদপুরে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। জাজিরায় 20 যাত্রী নিয়ে ট্রলার ডুবি। গোটা দেশকে রেল নেটওয়ার্কে আনবে সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে তা বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 জনের অপমৃত্যু তদন্তে নতুন মাদক এলএসডির সন্ধান। বুয়েটে আবরার হত্যার আসামি বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। করোনায় মৃত্যু বেড়েছে, তবে কমেছে শনাক্তের সংখ্যা। দেশে করোনা শনাক্তের 446তম দিনে 22 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া 22 জনের মাঝে 14 জন পুরুষ ও 8 জন মহিলা। এ নিয়ে করোনায় মারা গেলেন 12,480 জন। 24 ঘন্টায় 1,292 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,94,985 জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 1,291 জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হলেন 7,35,157 জন। একদিনে করোনা শনাক্তের হার 8.12, সুস্থতার হার 92.47 ও মৃত্যুর হার 1.57। যুক্তরাষ্ট্রের ফাইজারের টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর। এর প্রথম চালানে 1 লাখেরও বেশি টিকা আসবে রবিবার। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24শে মে ফাইজার বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদনের জন্য ঔষধ প্রশাসনের কাছে আবেদন করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার দেয়া হলো জরুরি ব্যবহারের অনুমোদন। টিকাটি 12 বছরের বেশি বয়সীদের জন্য ব্যবহার উপযোগী। 2 ডোজের টিকাটির 3 থেকে 4 সপ্তাহ পর নিতে হবে দ্বিতীয় ডোজ। জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া এটি চতুর্থ টিকা। এর আগে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মের টিকার অনুমোদন দেওয়া হয়। চীনের সিনোফার্মের তৈরি 1.5 কোটি ডোজ SARS-CoV-2 টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি ডোজের দাম পড়বে $10 মার্কিন। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টেবিলে উত্থাপিত এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে $150 মিলিয়ন মার্কিন, বাংলাদেশি টাকায় যা 1,267 কোটি 50 লাখ টাকা। আগামী জুন, জুলাই ও আগস্ট এই 3 মাসে 5 মিলিয়ন করে 15 মিলিয়ন বা 1 কোটি 50 লাখ ডোজ টিকা সরবরাহ করবে চীনের সিনোফার্ম। স্বাস্থ্য বিভাগ জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত রাখতে চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে SARS-CoV-2 ভ্যাকসিন ভেলোসেল কেনার জন্য এ প্রস্তাব দিলে মন্ত্রিসভা কমিটি তা অনুমোদন করে। চীন সরকারের সাথে সিনোফার্ম কোম্পানির চুক্তির মাধ্যমে এই টিকা সরবরাহ করা হবে। করোনা টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালে গণ টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এজন্য নির্ধারিত তারিখে হাসপাতালে গিয়েও টিকা পাচ্ছেন না প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা। কোথাও কোথাও সীমিত পরিসরে চালু রয়েছে টিকা কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মোবাইলে মেসেজ নিশ্চিত হওয়ার পরই দ্বিতীয় ডোজ দিচ্ছেন তারা। ভারত থেকে আমদানি করা অ্যাস্ট্রাজেনিকার করোনা টিকার মজুদ শেষ হয়ে যাবে গত 23 মে স্বাস্থ্য অধিদপ্তর প্রচারিত স্বাস্থ্য বুলেটিনে এমনটাই জানানো হয়েছিল। যে সমস্ত কেন্দ্রে তাদের রেজিস্ট্রেশন অল্প ছিল সেই কেন্দ্রগুলোতে কিছু কিছু টিকা তারা চালিয়ে যেতে পারবেন, কিন্তু যে সমস্ত কেন্দ্রগুলোতে রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি ছিল সেই কেন্দ্রগুলোতে কিন্তু তারা খুব বেশি সময় চালাতে পারবেন না। টিকার মজুদ ফুরিয়ে এসেছে রাজধানীর হাসপাতালগুলোতে। টিকা কেন্দ্রে গিয়ে তার প্রমাণও মিলেছে। কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা সরবরাহ না থাকায় গণটিকা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে টিকা দিতে না পেরে হতাশ হয়ে ফিরছেন প্রথম ডোজ নেওয়া সাধারণ মানুষ। প্রথম ডোজ যেহেতু নিয়েছি, ওটার একটা নির্দিষ্ট তো সময়সীমা আছে, সেই সময়সীমাটা যদি পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তো আমার প্রথম ডোজের কোনো কার্যকারিতা দ্বিতীয় ডোজ তো হচ্ছে না। আমরা তো রেজিস্ট্রেশন করে এসেছি, আমরা তো এমনি আসিনি, আমরা একটা দিয়েছি আর একটা দিব, ব্যাস। না, আজকে ডেট ছিল বিদায় আমি আসছি, আমি তার জানি না যে টিকা দিবে কি দিবে।
হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে বলছেন, টিকা সরবরাহ আপাতত বন্ধ থাকায় প্রথম ডোজ নেয়া 12,000 ব্যক্তিকে এই মুহূর্তে দ্বিতীয় ডোজ দেয়া যাচ্ছে না। না, আমাদের সেন্টারে মোটামুটি 1012 হবে, 12,000-এর মতো লোক সেকেন্ড ডোজ পাচ্ছে না আর কি। ভ্যাকসিন পেয়ে যাব এটা নিশ্চিত, কতদিন পরে পাবো এইটা নিশ্চিত না। এই জন্য বলা হয়েছে যে সেকেন্ড ডোজ যাদের প্রাপ্য তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রে এখন প্রতিদিন 150 থেকে 200 ব্যক্তি করোনা টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন। বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি বুথ। আমরা যতটুকু জানি যে আসতেছে, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কিছু আসে নাই। তারপরেও হয়তো বা আরও 5-7 দিনের মধ্যে সময় লাগতে পারে আর কি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের প্রত্যাশা, প্রথম ডোজ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে তারা করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দিতে পারবেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাতক্ষীরায় ইয়াসের তাণ্ডবে 22টি জায়গায় উপকূলরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 60টি গ্রাম। ভেসে গেছে 4,500 মাছের ঘের। এদিকে ইয়াসের তাণ্ডবে বরগুনায় নিহত 2 জনের পরিবারকে আর্থিক সহায়তা সহ ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে ফরিদপুরের সালথা নগরকান্দায় টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির 10টি ইউনিয়নের বেড়িবাঁধ ও মৎস্য ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 22টি স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে এবং 34টি স্থানে উপচে পড়া পানিতে তলিয়ে গেছে 60টি গ্রাম। ভেসে গেছে অন্তত 4,500 মৎস্য ঘের। জেলা মৎস্য অধিদপ্তর জানায়, জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শ্যামনগর উপজেলার 950 হেক্টর জমির 2,000 মাছের ঘের ভেসে গেছে। ক্ষতির পরিমাণ 30 কোটি টাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙাবালী উপজেলার অন্তত 32টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। 3 দফা জোয়ারের পানিতে ভাঙা বেড়ি বাঁধ দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে কয়েক এলাকার হাজারো বসতবাড়ি। পানিবন্দী এসব এলাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়কের যোগাযোগ ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা পাওয়ার পর থেকে স্থানীয়রা বালি ভর্তি জিও ব্যাগ ফেলে দুর্বল বাঁধগুলো রক্ষার চেষ্টা করলেও কয়েকটি জায়গায় তা সফল হয়নি। তাদের সহায়তা করেছেন পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারাও। জেলা পর্যায়ের কর্মকর্তা আমরা রাত দিন এখানে উপস্থিত থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ না করে। এখানে যেন একটা স্থায়ী টেকসই প্রতিরক্ষা বাঁধ দেওয়ার জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমরা এই স্থানটাকে ভবিষ্যতে সকল প্রকার দুর্যোগের হাত থেকে রক্ষা করতে পারব। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের জলোচ্ছ্বাসে উপকূলীয় বাগেরহাটে 2 সহস্রাধিক মাছের ঘের ভেসে গেছে। এতে কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে চাষিদের। মোংলায় 685টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে রাস্তা, বেড়িবাঁধ, কাঁচা ঘরের। জলোচ্ছ্বাসে উপজেলার চিলা, চাঁদপাই ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় 700 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সহায়তার আশ্বাস দিয়েছেন উপমন্ত্রী। আমাদের মংলা বন্দরে ড্রেজিং শেষ না হওয়া পর্যন্ত নদীর রূপ পরিবর্তিত হবে। তো সেই জন্য ইনার বার আউটার বার দুটোই যখন ড্রেজিং শেষ হবে তারপরে একটা স্থায়ী কিছু করার চেষ্টা করা যাবে। স্থায়ী কাজের জন্য আমরা ইতিমধ্যেই এখানে আমরা অ্যাসেস করতেছি এবং আজকেই অ্যাসেস করে আমরা সেটার ডিজাইন করাতে হবে এবং ডিজাইন করানোর পরে আমাদের অর্থ বরাদ্দ হলে আমরা কাজ দ্রুত শুরু করব। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে খুলনার সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার 6টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। এতে কমপক্ষে 5,850টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 50টির মতো ঘর। আতঙ্কে নির্ঘুম রাত কাটানো মানুষ নিজেরাই বেড়িবাঁধ মেরামতের কাজ করেছেন। ত্রাণ সহায়তা নয়, টেকসই বাঁধের দাবি তাদের। বরগুনায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত উপকূলীয় অঞ্চলের পানি নামতে শুরু করেছে। তবে নিম্নাঞ্চলে বেড়েছে দুর্ভোগ। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমরা খুবই অসহায়। ক্ষেত করেন নিয়ে যাই দেন, মাছ গেছে, গাছ গেছে, আমরাও যাওয়ার পথে। 1 লক্ষ টাকার মাছের পোনা ছিল, এই পোনা তো সব চলে গেছে। ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে 4-5 ফুট বৃদ্ধি পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, উপজেলা পরিষদ ভবন সহ শত শত বাড়িঘর তলিয়ে গেছে। বুধবার থেকে কাঠালিয়া ও নলছিটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলি জমি নষ্টে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি কৃষকদের। হিজলা উপজেলার হিজলা বাঁধের 300 মিটার বাঁধ ধসে গেছে।
অন্যদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে জেলা প্রশাসন। তাদের দাবি, উপকূলীয় এলাকার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকলেও ভাটার সময় নেমে গেছে। ফরিদপুরের সালথা নগরকান্দায় 1 মিনিটের টর্নেডোতে 5-6টি গ্রামের 150 ঘরবাড়ি বিধ্বস্ত ও হাজারো গাছপালা উপড়ে পড়েছে। বিনষ্ট হয়েছে কয়েক একর জমির পাট। বৃহস্পতিবার ভোর 6টার দিকে টর্নেডো আঘাত হানে। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে প্রায় 20 যাত্রী নিয়ে ট্রলার ডুবে গেছে। একজনের লাশ উদ্ধার করা হয়েছে, এখনো নিখোঁজ 4 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাজিরা মাঝির ঘাট থেকে প্রায় 20 জন যাত্রী নিয়ে একটি মাছ ধরার ট্রলার শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। নদীর মাঝপথে তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আব্দুর রহমান আকন নামের এক যাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি জাজিরা পৌরসভার আকনকান্দি গ্রামে। নৌ এবং জাজিরা থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াস দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও বৃহস্পতিবার টর্নেডো আঘাত এনেছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায়। এদিকে শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুয়ারে ত্রাণ নামে 1000 কোটি টাকার ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ঘূর্ণিঝড় ইয়াস প্রলয়ঙ্কারী রূপ না নিলেও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মেদিনীপুর সহ বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে টর্নেডো। উপকূলীয় রাজ্যগুলোতে আজও অব্যাহত আছে বৃষ্টিপাত। কোথাও কোথাও ঘন্টায় 130 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। উপকূলীয় এলাকাগুলোর 80% মানুষ এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। পরিস্থিতি পর্যবেক্ষণে উপকূলীয় এলাকাগুলোতে গেছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের 3টি জাহাজ। দীঘা সহ উপকূলীয় শহরগুলোতে এখনও রয়েছে বন্যার পানি। ইয়াস বিধ্বস্ত এলাকা 1 মাসের মধ্যে আগের রূপে ফেরানোর অঙ্গীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্ষতিগ্রস্ত 128টি এলাকায় 7 দিনব্যাপী ত্রাণ সহায়তা কার্যক্রমের ঘোষণা দিয়েছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। শুক্রবার বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের পরামর্শে বিএনপি রেল লাইন বন্ধ করেছে, অনেক মানুষকে চাকরিচ্যুত করেছে, আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের পরিকাঠামো বাড়িয়েছে। তিনি বলেন, কারো পরামর্শে নয়, বাংলাদেশের মানুষের চাহিদা বিবেচনা নিয়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করে সরকার। ডাক বিভাগ ও রেলওয়ে সেবাকে আরও আধুনিক করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথমে ডাক বিভাগের সদর দপ্তর ডাক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, সারা দেশের ডাকঘরগুলোকে ডিজিটাল সেন্টার বানানো হয়েছে, যেখান থেকে নানান ধরনের আর্থিক ও সরকারি সেবা পাচ্ছে তৃণমূলের মানুষ। আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে উন্নয়ন, তার সাথে তাল মিলিয়ে ডাক বিভাগকেও সেবার আওতা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। ঘরে বসে অনেকে কাজ করে পয়সা উপার্জন করতে পারবেন, আর সেই সাথে সাথে কর্মসংস্থান হবে, মানুষ সেবাটাও পাবে। যেহেতু অনলাইন ক্রয় বিক্রয় জনপ্রিয়তা লাভ করছে, কাজে ডাকঘর পিছিয়ে থাকলে চলবে না। ডাক বিভাগকে এ ব্যাপারে আরও দ্রুত ব্যবস্থা নিতে হবে, নইলে এটা একটা বড় ব্যবসা ডাক বিভাগের জন্য হবে। পরে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুখালী, কুমারখালী, মাগুরা পর্যন্ত রেল লাইনের নির্মাণ কাজ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে আম পরিবহনকারী ট্রেন ম্যাঙ্গো স্পেশাল সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি সেবার আওতা বাড়াতে রেল বিভাগের প্রতি আহ্বান জানান। বিএনপি সরকার আমলে, বিশেষ করে খালেদা জিয়া ক্ষমতা এসে, তারা ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শক্রমে রেলের সম্পূর্ণ যোগাযোগগুলি বন্ধ করে দেওয়ার কাজ নিয়েছিল, যার জন্য অনেকগুলি যোগাযোগ বন্ধ হয়ে যায়, অনেকগুলি লাইন বন্ধ হয়ে যায়, অনেক স্টেশন বন্ধ হয়ে যায়। পুরা রেল যোগাযোগটাকে তারা প্রায় ধ্বংস করে। অন্যের পরামর্শ নিয়ে আমরা চলি না। বাংলাদেশটা কিভাবে চলবে, উন্নত হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন হবে, বাংলাদেশের কীভাবে উন্নতি হবে, আমরা সেটাকেই গুরুত্ব বেশি দিই। আর সেভাবে গুরুত্ব দিয়েই আমরা সমগ্র বাংলাদেশে আজকে রেল যোগাযোগের ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী জানান, সমগ্র বাংলাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। ভারতের সাথে যেসব রেল লাইন ছিল সেগুলো আবারও স্থাপন করা হবে। উন্নত করার যথেষ্ট সুযোগ। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
রাজধানীর ধানমন্ডি ও লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে লাইসার্জিক অ্যাসিড ডাইথালামাইড এলএসডি নামক মাদক জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রকে। নেদারল্যান্ডস থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ভয়ঙ্কর এই মাদক দেশে এনে ছাত্রদের টার্গেট করে আসামিরা বিক্রি করত বলে জানায় গোয়েন্দারা। 15 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র হাফিজুর রহমানকে কার্জন হল এলাকায় মাদক সেবন করায় 3 বন্ধু। প্রতিক্রিয়া শুরু হলে হাফিজুর নিজের গলায় নিজে দা দিয়ে আঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে মারা যায় হাফিজুর। এই ঘটনা তদন্ত শুরু করে ডিবি। তদন্তে হাফিজুরের বন্ধুদের জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পারেন ভয়ঙ্কর ধরনের এলএসডি মাদকের তথ্য। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বহিষ্কৃত ছাত্র সাদমান সাকিবকে গ্রেফতার করা হয়। পরে আদিব আশরাফ ও আসহাব ওয়াদুদকে গ্রেফতার করা হয়। সবাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গোয়েন্দারা জানান, সাদমান সাকিব টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে বিদেশ থেকে মাদকটি কিনে আনে। উক্ত মাদক ব্লট আকারে পাওয়া যায়, যা খুব ছোট কাগজের টুকরো সাদৃশ মাদক মিশ্রিত বস্তু, যা জিহবার নিচে বা উপরে দিয়ে নেশা করা হয়। সাদমান সাকিব, বয়স 25। সে নেদারল্যান্ডের এক ব্যক্তির নিকট হতে টেলিগ্রাফ অ্যাপস ব্যবহার করে টেলিগ্রাম পেপেল মেইলের মাধ্যমে সেখানে অর্থের বিনিময়ে পার্সেলের মাধ্যমে এই ড্রাগটি বাংলাদেশে নিয়ে আসে। এনে সে তার কয়েকজন বন্ধুদেরকে ব্যবহার করে তারা বিভিন্ন জায়গায় এটাকে বিক্রি করে। এলএসডি মিশ্রিত ছোট কাগজের একটি টুকরো বিক্রি করা হয় 3 থেকে 5,000 টাকায়। ফেসবুকে আপনার আব্বা নামে একটি গ্রুপের মাধ্যমে আসামিরা মাদকগুলো ক্রেতার কাছে বিক্রি করত। ক্রেতারা সবাই ছাত্র বলে জানায় গোয়েন্দারা। এটা ব্যবহার করলে অনেক সময় সে একটা মিউজিকের মধ্যে, গানের মধ্যে কালার খুঁজে পায় এবং অতীতের স্মৃতি এসে যায় সামনে। অনেক সময় মনে হয় যে সে একটা ট্রেন ধাক্কাটা ফেলে দিতে পারে। অনেক সময় বেশি মাত্রায় ব্যবহার করলে একটু হিংস্রতার মধ্যে এসে যেতে পারে। যেটা বলা হয় যে অন্যান্য ড্রাগগুলিতে একটু ঝিমুনি ভাব আসে, আর এটা একটু বেশি মাত্রায় ব্যবহার করলে একটা অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যায়। শুধু এলএসডি নয়, চক্রটি গাজার কেক বানিয়ে তা ফেসবুকের মাধ্যমে বিক্রি করত। এরকম আরও কয়েকটি চক্রের সন্ধান এখন গোয়েন্দাদের হাতে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার আসামি বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা। বুয়েটে ঢোকার মূল গেটে দাঁড়িয়ে এ মানববন্ধন করেন তারা। আবরার হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার অন্যতম আসামি বিটুকে সে সময় স্থায়ী বহিষ্কার করে বুয়েট কর্তৃপক্ষ। কিন্তু সম্প্রতি সে ক্লাসে যোগ দেয় ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। বিটু ক্যাম্পাসে কিভাবে ফিরে আসলো সে প্রশ্ন তুলে প্রশাসনের বিরুদ্ধে খুনিদের সহায়তার অভিযোগ করেন তারা। শিক্ষার্থীরা আবরারের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের পাশাপাশি বহিষ্কৃত খুনিরা যেন কোনোভাবেই ক্লাসে যোগ দিতে না পারে সে দাবি জানান। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। সে সময় 19 জনকে আসামি করে আবরারের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। বাংলাদেশের তরুণীকে ভারতে নির্যাতন করে ভাইরাল করা ভিডিওর নির্মাতা টিকটক হৃদয়কে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁও ডিসি কার্যালয়ে উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ভিকটিম এবং নির্যাতনকারী দুজনই মগবাজারের বাসিন্দা। চাকরির প্রলোভনে মেয়েটিকে বিদেশে পাচার করা হয়েছে বলে ধারণা তাদের। নির্যাতনকারী টিকটক হৃদয়ের নামে আগেও একটি ডাকাতির মামলা রয়েছে। দুজনের অবস্থান চিহ্নিত করার দাবি করেন মোহাম্মদ শহীদুল্লাহ। নির্যাতনকারী বাকি 2 জন ছেলে ও 1 জন মেয়ের সম্পর্কে এখনও কোনো তথ্য পাননি তারা। তবে সবাইকে আইনের আওতায় আনতে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান তেজগাঁও বিভাগের ডিসি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংস্কৃতি সেবীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের অভিযোগ করেন, করোনা মোকাবেলায় সরকারের সফলতার পরও একটি মহল অন্ধভাবে সমালোচনা করে। করোনার প্রথম ঢেউয়ের মতো দ্বিতীয় ঢেউও সরকার দক্ষতার সাথে মোকাবেলা করেছে বলে দাবি তার। দেশের সব উন্নয়নের পথে প্রধান প্রতিবন্ধকতা সাম্প্রদায়িক অপশক্তি। বিএনপি তাদের পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রথম ঢেউ তিনি মোকাবিলা করেছেন সফলভাবে, দ্বিতীয় ঢেউও যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল সেটা কিন্তু অনেকটা এখন নিয়ন্ত্রণে এসেছে। যারা সমালোচনা করেন তারা এটা দেখেন না। এদেশে অনেকে আছে তারা পূর্ণিমার রাতেও অমাবস্যার অন্ধকার দেখেন, কাজে এদের ব্যাপারটা আলাদা। সরকারের অন্ধ সমালোচনা, এদের রাজনীতি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 15 দিনের কর্মসূচি পালন করবে বিএনপি। এ তথ্য জানিয়েছেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান 29 মে থেকে 12 জুন পর্যন্ত এই কর্মসূচিটি পালন করা হবে। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে 29 মে ভার্চুয়াল আলোচনা, 30 মে জিয়াউর রহমানের মাজার জিয়ারতের কর্মসূচি রয়েছে। একই দিন রাজধানীর 40টি স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হবে। পরের দিনও এ কর্মসূচি চলবে। মূল দল ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আলাদা কর্মসূচি পালন করবে, যার মধ্যে রয়েছে আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং আলোকচিত্র প্রদর্শনী। এছাড়াও জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পোস্টার ও সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহারকারীরা আলেমদের শত্রু। বায়তুল মোকাররমে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আলেম নামধারী কিছু ব্যক্তি মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। তার মতে, ইসলামের কথা বলে যারা ঘরবাড়িতে আগুন দেয়, ভূমি অফিস জ্বালিয়ে দেয়, এরা ইসলামের শত্রু। বলেন, বিএনপি মুখে ইসলামের কথা বললেও আলেম ওলামাদের কল্যাণে কিছুই করেনি, অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি সহ নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের নীতির এক চুলো পরিবর্তন আসেনি বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। করোনার দ্বিতীয় ঢেউয়ে দরিদ্রদের সহায়তার সামাজিক ও রাজনৈতিক উৎসাহ কম বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। করোনা মোকাবিলায় ত্রাণ কর্মসূচি নিয়ে সিপিডি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন দেবপ্রিয়। আলোচনায় দেশের বিভিন্ন স্থানের দরিদ্র ও হতদরিদ্ররা যুক্ত হয়ে করোনায় ত্রাণ কার্যক্রমের অনিয়মের অভিযোগ করেন। জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের নিকটজনরা ত্রাণ সুবিধা বেশি পাচ্ছেন। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক দাবি করেন, ত্রাণ কার্যক্রমের সহায়তায় বড় ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম তাজুল ইসলাম সামাজিক আচরণ পরিবর্তনের উপর জোর দেন। গতবারের ধাক্কার মতো আমরা এই ধরনের ত্রাণের ক্ষেত্রে সামাজিক এবং রাষ্ট্রীয় সরকারি সেইখানে আমরা উৎসাহ এবং উদ্যোগ তুলনামূলকভাবে কম দেখছি। এই জায়গাটাতে এই দ্বিতীয় অতিমারির ধাক্কাকে মোকাবেলা করার জন্য আমাদের এই উদ্যোগগুলো আরো বেশি জোরদার হবে, আরো দ্রুততর সক্রিয় হবে, কারণ আমরা জানি না যে এইটাই শেষ ধাক্কা কিনা। মহামারী করোনাতেও দেশে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে 2227 মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 9% বেশি। অথচ বিভিন্ন গবেষণা সংস্থার জরিপ বলছে, এ সময় নিম্ন আয়ের অন্তত 60% মানুষের আয় কমেছে। বৈষম্য কমাতে আয়ের সুষম বন্টন এবং দুর্নীতি কমিয়ে কর ব্যবস্থাপনায় সঠিক বাস্তবায়নের পরামর্শ অর্থনীতিবিদদের। শারীরিক প্রতিবন্ধী রইস উদ্দিন দারিদ্র্যের কষাঘাতে অর্থ উপার্জনে কোনো প্রতিবন্ধকতার কাছেই হার মানেননি। তবে তার একটাই চিন্তার বিষয়, করোনা মহামারীতে উপার্জন নেমে এসেছে অর্ধেকে। এই লকডাউনের আগে মোটামুটি কিছু ভালো ছিল, বেচা কিনা 1000-1200 টাকা 800 বেচা কিনা হইতো, এখন 500, 300, 200 হয়, এমনও আছে 150 টাকাও নিয়ে বাসায় যাইতে হয়। একই দশা 5 বছর বয়সী মরিয়মের মায়েরও। অর্থাভাবে পারছেন না মরিয়মের চিকিৎসা করাতে। রুম ভাড়া দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, আরো একটা ছেলের খরচ লাগে, সংসার চলে না। মাথা পিছু যে এত টাকা আয় হইতাছে, এই টাকাটা কোথায়? আমরা তো পাচ্ছি না। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলছে, মহামারী করোনার মধ্যেও দেশে মাথাপিছু আয় গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে 9%। মার্কিন ডলারে যা 2227, বাংলাদেশি মুদ্রায় তা বছরে 1,88,873 টাকা।
অর্থনীতিবিদরা এটিকে ইতিবাচক বললেও অর্থের সুষম বন্টনে এখনো ঘাটতি রয়েছে বলে মনে করেন তারা। যে বৃদ্ধি সেটা ধনীদের যত বৃদ্ধি হচ্ছে দরিদ্রের মানুষের কিন্তু তত বৃদ্ধি হচ্ছে না। এই দেশে আমাদের টপ যে 10% মানুষের যে আয় সেটা সারা দেশের বাকি সবার আয়ের থেকেও বেশি। যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের আয় এই টোটাল যে জাতীয় আয় তার মধ্যে কিন্তু কমেছে। আমরা এটাও জানি যে আমাদের যারা প্রান্তিকের উপরে যারা ছিলেন উপান্তিক থেকেও অনেকে প্রান্তিক হয়ে গেছেন। আয় বৈষম্য কমাতে দুর্নীতি কমিয়ে কর ব্যবস্থাপনায় সঠিক বাস্তবায়নে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আমাদের দুর্নীতি ইত্যাদির মাধ্যমে যে কর ফাঁকির যে জায়গাটা, এগুলোকে যত আমরা অ্যাড্রেস করতে পারবো ততই কিন্তু আমরা যারা অপেক্ষাকৃত বেশি কর দিতে পারেন তাদের কাছ থেকে কর এনে আমরা বিভিন্ন ধরনের যেসব সামাজিক সুরক্ষা এবং স্বল্প আয়ের মানুষ যারা আছেন তাদের আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি। এটা দূর করতে হলে আমাদেরকে এমনভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে যাতে অ্যাভারেজে একটা ইনকাম যেভাবে বাড়ছে তার থেকে দরিদ্র মানুষ যারা আছেন তাদের আয় বৃদ্ধিটা যেন বেশি মাত্রায় হয়। পরিসংখ্যান বলছে মাথাপিছু আয়ের পাশাপাশি মোট দেশজ উৎপাদন জিডিপির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 30,87,300 কোটি টাকা। মহামারী করোনার মধ্যে বৈশ্বিক অর্থনীতি যখন বিপর্যস্ত তখন বাংলাদেশে নতুন করে তৈরি হয়েছে আরও 10,000-এর বেশি কোটিপতি। ঠিক একই সময়ে বিভিন্ন গবেষণা সংস্থার জরিপে উঠে এসেছে নিম্ন আয়ের 60% মানুষের আয় কমেছে। তাই এখনই আয় বৈষম্য কমাতে সম্পদের সুষম বন্টনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। কোভিডকালে নতুন বাজেটে কোনোভাবেই করের চাপ না বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। অপরদিকে কোভিড বাস্তবতায় আসছে বাজেটের জন্য আয় ও ব্যয়ের মধ্যে সমন্বয়কেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। প্রকল্পের যৌক্তিকতা নির্ধারণ করে বরাদ্দের পরামর্শ দিয়েছেন তারা। গত বছর মার্চে করোনা দেখার পর থেকেই অনেকটা স্থবির দেশের অর্থনৈতিক খাত। লকডাউন আর নানা বিধিনিষেধ ও শর্তে ধাক্কা খাওয়া অর্থনীতি কবে ছন্দে ফিরবে কারো পক্ষেই তা বলা সম্ভব নয়। এরই মধ্যে আসছে 2021-22 অর্থ বছরের বাজেট, যেখানে আগের ধারাবাহিকতায় বাড়ছে বাজেটের আকার, সাথে চাপ বাড়ছে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায়। প্রতি বছর দেখি প্রায় 40%-এর মতো একটা গ্রোথ দিয়ে বাজেট করা হয়। 14 থেকে 18%-এর উপরে কখনো অ্যাচিভ হয় না। তা আমি অনুরোধ করব যে আমি 40% গ্রোথ না দিয়ে আমি 20% গ্রোথ দিয়ে তো বাজেট করতে পারি। তাইলে যে 20% যে এক্সট্রা চাপটা মানুষের ব্যবসায়ীদের কাছে ব্যবসায়ীর মধ্যে পড়ে, আলটিমেটলি কিন্তু অ্যাচিভ হয় না, বাট চাপটা তো আসে। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডকে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। পরে তা 29,000 কোটি টাকা কমানো হলেও প্রথম 9 মাসে অর্জিত হয়েছে লক্ষ্যমাত্রা 60%। শেষ সময় কিন্তু বাজেটটা একটা বিশেষ রকমের বাজেট হতে হবে, স্পেশাল, মানে এটা কিন্তু গতানুগতিক বাজেট হলে চলবে। এর যে খুব বেশি রাজস্ব আদায় করা বোধ একটু ডিফিকাল্ট হবে। একটা উপায় আছে রাজস্ব আদায় বাড়ানো, সেটা হলো যে ট্যাক্স লিকেজ যেন না হয়, ট্যাক্সের হার না বাড়িয়ে, করের হার না বাড়িয়ে ট্যাক্স নেটটা যেন বিস্তার করা হয়। বিজনেসটা তো খারাপ প্যান্ডামিকের কারণে, তো সেই ক্ষেত্রে তাদেরকে চাপ দেওয়া যাবে না। 1, 2 নম্বর হচ্ছে অনেক ছোট ছোট ব্যবসায়ীরা আছে যাদেরকে বলা হয়েছে 3 কোটি টাকা পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন করতে হবে না, কিন্তু মাঠ পর্যায়ে দেখা গেছে এরা জোর করে বা বলে যে রেজিস্ট্রেশন করে দেন, ব্যাট দিতে হবে না। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এখন ব্যাটের জন্য মানে তাগাদা করছেন, ফাইন করছেন। সাধারণত বাজেট প্রণয়ন করা হয় জিডিপির 6% মধ্যে ঘাটতি রেখেই, আর ঘাটতির অংশটি ব্যাংক ব্যবস্থা ও বৈদেশিক উৎস থেকে মেটানো হয়। এবার বাজেটে ঘাটতি নিয়ে বেশি না ভাবার পরামর্শ অর্থনীতিবিদদের। আমি মনে করি বাজেটটা ডেফিসিট হবে, কিন্তু ডেফিসিটটা ঘাটতিটা 5% জিডিপি রাখা যাবে না কোনো ক্রমেই, এবং রাখা সঙ্গত না, 7-8% হতে পারে। কারণ প্রশ্ন হলো রাজস্ব আদায়, আয় ব্যয়ের সামঞ্জস্য রাখতে হবে। সরকারি বাজেটে হয় কি ব্যয়ের কোনো সামঞ্জস্য থাকে না, আয় তো হইতেই থাকবে। যৌক্তিকতা বিবেচনা না করে বরাদ্দ দেওয়া হলে বাজেটে শুধু শুধু চাপ বাড়ানো হবে মনে করছেন বিশ্লেষকরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা।
সৌদি আরব প্রবাসীদের কোয়ারেন্টিনে সহায়তার জন্য সর্বোচ্চ 25,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি জানান, ছুটিতে এসে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে যাদের ভিসার মেয়াদ 30 জুন পর্যন্ত আছে তারা এই টাকা পাবেন। আমরা টার্গেট করেছি 50% অফ অরিজিনাল খরচ যেটা আছে, অথবা 25,000 টাকা, 25,000 টাকা উইচ এভার ইজ লেস, যেই কম হোক, সেটা আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আসবো। রিটার্নে যারা ছুটিতে এসছে ওরা ফেরত যাবে, ওরাই কিন্তু বেশি বিপদে, ওরাই কিন্তু লসে বলেন বা আটকা পড়া যারা আছে ওদেরই বিপদ আছে। তো ওদেরকে আমরা হেল্প করার জন্য এই ফার্স্ট স্টেপে উই আর ডুইং দ্যাট। বিশ্ববিদ্যালয় অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পদে সরকারি কর্মকর্তাদের নিয়োগের পায়তারা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সম্প্রতি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে এক অতিরিক্ত সচিবকে নিয়োগের প্রতিবাদ জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, উপাচার্য, উপ উপাচার্য, কোষাধ্যক্ষ পদে শিক্ষকতা ও গবেষণায় অভিজ্ঞ শিক্ষাবিদদের মাধ্যমে পরিচালিত না হলে উচ্চশিক্ষা ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠানের অংশীজনের সাথে সরকারের বৈরী সম্পর্ক তৈরি হওয়ার আশঙ্কা করা হয় সংবাদ সম্মেলনে। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আইনে বিদ্যমান অসঙ্গতি দূর করার দাবি জানানো হয়। স্বনামধন্য অধ্যাপকদের সমন্বয়ে একটি স্বাধীন উচ্চশিক্ষা কমিশন গঠনেরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 15 কার্যদিবসের মধ্যে সরকারি কর্মকর্তাদের নিয়োগ বাতিল না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করবেন। করোনা সংক্রমণ রোধে চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় দিনের মতো চলছে লকডাউন। এদিকে গোপালগঞ্জে একটি গ্রাম ও 3টি বাজারেও চলছে লকডাউন। লকডাউনে সকাল থেকেই বন্ধ রয়েছে শহরের বিপণী বিতান ও দোকানপাট। জেলা থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। পণ্যবাহী যানবাহন ছাড়া অভ্যন্তরীণ রুটেও কোনো গণপরিবহন চলাচল করেনি। নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য ছাড়া সব দোকানপাট ও সাপ্তাহিক হাট রয়েছে বন্ধ। তদারকিতে আজও মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 12টি দল জেলার 5 উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এদিকে গোপালগঞ্জের সদর উপজেলার বৌলতলের তেলিভিটা নামে গ্রামে একই বাড়ির 21 জনের শরীরে করোনা শনাক্ত হয়। ওই গ্রামসহ স্থানীয় 3টি বাজার অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তবর্তী সব এলাকার করোনা পরিস্থিতির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নজর রাখছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খুরশিদ আলম। তিনি আরও জানান, কোথাও সংক্রমণ বাড়লে প্রয়োজন অনুযায়ী সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। ওই অঞ্চল থেকে অনেক শ্রমিক বাইরে আসে এবং নির্মাণ শ্রমিক অনেকেই আছেন। গতকালই আমরা দোহারে দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের একটা বিপুল সংখ্যক শ্রমিক এখানে এসেছিলেন এবং যারা সংক্রমিত ছিলেন এবং তাদেরকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে কোয়ারেন্টাইনে রেখেছি। তো সীমান্ত এলাকার যে সমস্ত জেলাগুলোতে অতি বেশি সংক্রমণ আছে সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমরা লকডাউন করে দিয়েছি এবং বাকি যে সমস্ত ব্যবস্থা নেওয়ার সেগুলো আমরা করছি। যদি বাড়ে প্রয়োজনে আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের টিটিসি কোয়ারেন্টিনে মানহীন খাবার সরবরাহের অভিযোগে সরবরাহকারী হোটেলটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে ভাতের সাথে দেয়া মাছ থেকে পচা গন্ধ বের হলে বিক্ষোভ শুরু করে সেখানে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত বাংলাদেশিরা। অনেকেই টিটিসি ভবনের জানালা দিয়ে খাবারের প্যাকেট ছুড়ে দেয় নিরাপত্তা কর্মীদের দিকে। অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভিন সহ পুলিশ কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে দুপুরে অভিযান চালিয়ে নিম্নমানের খাবার সরবরাহকারী হোটেল মেহমান সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত 17 মে থেকে চুয়াডাঙ্গার দর্শনা সহ দেশের 3টি স্থল সীমান্ত দিয়ে দেশে ফেরেন বাংলাদেশিরা। দেশে ফেরা সবাইকে 14 দিনের কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। বিদেশি বিনিয়োগ আরও বাড়াতে অধিকতর আধুনিকায়ন হচ্ছে ডিইপিজেড। অটোমেশনে চলছে সব কার্যক্রম। নিজস্ব পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ ডিইপিজেড সহ শিল্পাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে যোগ হচ্ছে ন্যাশনাল গ্রিডেও। সিটিপিতে বর্জ্য শোধনের ফলে নিশ্চিত হচ্ছে পরিবেশের ভারসাম্য। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতুর রিপোর্ট। কর্ম
কর্মপরিবেশ আধুনিক ও নিরাপদ হওয়ায় ঢাকা ইপিজেটে বেড়েছে বিদেশি বিনিয়োগ। করোনা মহামারীতেও দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিইপিজেটের 2টি জোনে চলছে দেশি বিদেশি শতাধিক শিল্প কারখানা, সবই চলছে অটোমেশনে। নিজস্ব পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ শিল্প কারখানা সহ শিল্পাঞ্চলবাসীর চাহিদা মিটিয়ে সমৃদ্ধ করছে জাতীয় গ্রিডকে। আমরা যদি 2007-08-এর কথা কল্পনা করি, তখন মাত্র 620 মিলিয়ন US$ বিনিয়োগের মাত্রা দিয়ে আমরা শুরু করি। আজকে এই এপ্রিল পর্যন্ত সেখানে প্রায় 1600 মিলিয়ন US$। দেশের এই বিনিয়োগের ক্ষেত্রে বেবজা যথেষ্ট ভূমিকা রাখছে। শিল্পের পাশাপাশি জনবহুল এই শহরটির জীববৈচিত্র্য রক্ষায়, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বেশিরভাগ কারখানায় নিজস্ব ইটিপি থাকলেও সেন্ট্রাল ইটিপি ব্যবহারে কারখানা মালিকদের উদ্বুদ্ধ করছে বেবজা। এতে সুরক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে নিরাপদ কর্মস্থল সহ অত্যাধুনিক সব সুযোগ সুবিধা পেয়ে সচ্ছল হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ শ্রমিক পরিবার। হাজিরা বোনাস, তারপরে ইনসেপ্টি বোনাস, তারপরে হচ্ছে আমাদের যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের দেওয়া হয়। এই জায়গায় কাজ করে আমি বলতে আর আমরা সবাই খুব হ্যাপি। ইপিজেডে কারখানা করে সন্তুষ্ট এ খাতের শীর্ষ ব্যবসায়ীরা, আকৃষ্ট হচ্ছে বিদেশি বিনিয়োগকারীরা। করে উদ্যোক্তারা আসলে সত্যিকার অর্থে এই ধরনের ইপিজেডগুলিতে কাজ করার ব্যাপারে আগ্রহী হবে, কারণ এখানে একবার ঢুকলে মানে সব ধরনের সুযোগ সুবিধাই একসাথে পেয়ে যায় এবং তার শুধুমাত্র বিনিয়োগ, উৎপাদন এবং রপ্তানি ছাড়া আর কোনো মাথা ব্যথা থাকে না। দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখা এই শিল্পের প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন বেবজা। এতে দেশের অর্থনীতি হচ্ছে আরও মজবুত, উন্নত হচ্ছে বহু মানুষের জীবনমান। শেফালি মিতু, বাংলা ভিশন, ঢাকা ইপিজেড। উত্তর ব্যাংক লিমিটেডের 38তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় 12.5% স্টক ও 12 নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সেই সাথে লাভ ক্ষতি হিসাব সহ বার্ষিক প্রতিবেদন 2020 অনুমোদন করা হয়। সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসেন সহ অন্য পরিচালকরা। ভার্চুয়াল মাধ্যমে ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা। বিশ্বের শীর্ষ হাউসহোল্ড কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকপের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। জার্মান ভিত্তিক এই সিকপ জিএমবিএইচে আগে থেকে কম্প্রেসর যন্ত্রাংশ সরবরাহ করে আসছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় সিকপের সঙ্গে হলো নতুন এই চুক্তি। বৃহস্পতিবার রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে অনলাইন প্ল্যাটফর্ম বিজনেস এগ্রিমেন্ট সাইনিং অনুষ্ঠিত হয়। সিকপ গ্রুপের প্রকিউরমেন্ট ডিরেক্টর জেরাল্ড কোবের এবং ওয়ালটন ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিয়নের প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। Good afternoon, everyone present here, and also thank you to business relation review here today. সংবাদ শেষ করব। বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় বাড়ছে মৃত্যু, কমছে শনাক্ত। ফাইজারের টিকার প্রথম চালান আসবে রবিবার। $10 দরে কেনা হবে 1.5 কোটি চাইনিজ ডোজ। ইউএসের প্রভাবে তলিয়ে যাওয়া উপকূলে মানবেতর জীবন। ফরিদপুরে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড। জাজিরায় 20 যাত্রী নিয়ে ট্রলার ডুবিয়ে। গোটা দেশকে রেল নেটওয়ার্কে আনবে সরকার। বিশ্বব্যাংকের পরামর্শে তা বন্ধ করেছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 জনের অপমৃত্যু তদন্তে নতুন মাদক এলএসডির সন্ধান। বুয়েটে আবরার হত্যার আসামি বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ।